নমস্কার। যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং পরীক্ষা ভালো হোক এই কামনা করে আজকে তোমাদের আমি একটি উপপাদ্য শেখাবো একদম বেসিক থেকে। যারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার আমরা উপপাদ্য বুঝতে পারছি না বা পড়লে মনে থাকে না বা কী করে পড়বো, পড়লে উপপাদ্য সহজেই আমরা আয়ত্ত করতে পারবো এবং উপপাদ্যের সম্পূর্ণ নাম্বার আমরা পেতে পারি। তা আমি আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য আজকে একদম বেসিক থেকে শেখাবো। আমার মনে হয় না তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তোমাদের উপপাদ্য নিয়ে আর কোনো সমস্যা থাকবে। বিশেষ করে পিথাগোরাসের ৪৯ নম্বর উপপাদ্যটা আজকে তোমাদের আমি করাবো। আর উপপাদ্যটা আমি এমনভাবে করাবো, পুরো ভিডিও দেখো। আমার ভিডিও একটু বেসিক দিকে শুরু করবো, তো একটু লেন্দি হবে, একটু বিস্তারিত হবে, কিন্তু পুরো ভিডিও দেখার পরে কিন্তু তোমাদের বিশেষ করে ৪৯ নম্বর উপপাদ্য নিয়ে আর কোনো সমস্যা কিন্তু থাকবে না, বা কেউ মুখস্থ করতে পারছো না সেরকম কিন্তু হবে না। তা তোমাদের সবাইকে আমি রিকোয়েস্ট করবো যে ভিডিওটা পুরো দেখো, পুরো দেখে তারপরে কিন্তু তোমাদের মতামতে পৌঁছাবে যে ভিডিওটা ভালো হলো না খারাপ হলো। অল্প একটু দেখে কিন্তু ভিডিওটা কেউ অফ করে দেবে না। চলো, তা কি বলছে উপপাদ্য হচ্ছে, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এবার ঘটনা হচ্ছে, আমরা সবাই উপপাদ্য পড়ি এবং অন্ধের মতন মুখস্থ করতে থাকি, যা লেখা থাকে সেটা আমরা কিন্তু বোঝার চেষ্টা করি না। তাহলে প্রশ্নে যেসব শব্দগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটার কিন্তু মানে তোমাদের বুঝতে হবে, বা এই মানেগুলো কিন্তু আগে তোমাদের বিভিন্ন ক্লাসে, বিভিন্ন উপপাদ্যে, বিভিন্ন জ্যামিতিক ক্লাসে কিন্তু তোমাদের শেখানো হয়েছে। অনেকে ভালো করে শেখনি বা কেউ শিখেছো। তা আমাদের কিন্তু প্রশ্নে ব্যবহৃত যতগুলো শব্দ আসবে সমস্তগুলো কিন্তু আমাদের ভালোভাবে শিখে নিতে হবে। তাহলে কি বলা যায়, সমকোণী ত্রিভুজ। তাহলে আশা করি তোমরা সমকোণী ত্রিভুজ সকলেই জানো। তাহলে তোমাদের আমি সমকোণী ত্রিভুজ সম্বন্ধে একটু বলে দিই। সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ। সমকোণ মানে 90 ডিগ্রি। তা আমি ধরলাম যে এই ত্রিভুজটা যে আমি অঙ্কন করলাম এইটার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তোমাদের এই উপপাদ্যটা করানো কিন্তু তোমাদের আমি উপপাদ্য একদম বলেছি বেসিক থেকে শেখাবো। তার গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু আমি তোমাদের বোঝাতে বোঝাতে তারপরে কিন্তু আমি উপপাদ্যের মেন উপপাদ্য প্রমাণ করতে কিন্তু ঢুকবো। আগে আমি এই উপপাদ্য শেখানোর জন্য একদম বেসিক থেকে শেখানোর জন্য যেই সব বিষয়গুলো তোমাদের একটু বোঝানোর দরকার সেটা কিন্তু আমি বুঝিয়ে নেবো, ঠিক আছে? তাহলে এইটা যদি সমকোণ হয়, সমকোণের ঠিক বিপরীত সাইডের যে বাহুটা, সমকোণের বিপরীত সাইডের যে বাহুটা, সেই বাহুটাকে বলা হচ্ছে অতিভুজ। অনেকে জানো, না জানো শিখে নাও। বোঝা গেল? চোখ বন্ধ করে সমকোণের কোণের বিপরীত সামনাসামনি যে বাহুটা সেটা হচ্ছে কিন্তু অতিভুজ। আর এই কোণের সংলগ্ন একটা বাহুকে বলা হয় ভূমি, আর একটা বাহুকে বলা হচ্ছে লম্ব। বোঝা গেল? এবার ভূমি আর লম্ব কিন্তু দুটো কিন্তু, এইটা ভূমি হতে পারে, এইটা লম্ব হতে পারে। প্রশ্নে যখন যেটা ব্যবহার হবে, যখন অঙ্কের ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা কিন্তু করা যায়। মানে ভূমি এবং লম্ব কিন্তু চেঞ্জ হতেই পারে, কিন্তু অতিভুজ চেঞ্জ হবে না। মানে তাহলে আগে প্রশ্ন পড়ে আমাদের বুঝতে হবে যে আমাদের প্রমাণ করতে কি বলেছে। কি বলেছে, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে। তাহলে আগে কি প্রমাণ করতে বলেছে সেটা কিন্তু আমরা মন দিয়ে বুঝবো। যদি প্রশ্নই না বুঝি তাহলে আমরা কি প্রমাণ করবো? আগে তোমাদের বোঝাবো যে আসলেই আমাদের কি প্রমাণ করতে বলেছে। এটা কিন্তু অনেকেই না বুঝে তোমরা কিন্তু উপপাদ্য করতে বা অন্ধের মতো মুখস্থ করতে শুরু করে দাও। ঠিক আছে, আগে আমরা বুঝে নিই যে আমাদের প্রমাণ করতে কি বলেছে। কি বলছে, ধরো আমরা এটা ধরে নিলাম যে এই অতিভুজের মাপ হচ্ছে 1 সেমি, এইটা ধরে নিলাম 4 সেমি, আর এটা ধরলাম 3 সেমি। তাহলে ভূমি ধরলাম 3 সেমি, লম্ব 4 সেমি এবং অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি। তোমাদের বোঝানোর জন্য বলছি। প্রমাণ করতে কি বলেছে, বলেছে যদি আমরা অতিভুজে একটা বর্গক্ষেত্র অঙ্কন করি যার একটা বাহু হচ্ছে 5 সেমি, পুরো অতিভুজটা হচ্ছে একটা বাহু বর্গক্ষেত্রের। বর্গক্ষেত্র কাকে বলে? বর্গক্ষেত্র বলা হচ্ছে যে চতুর্ভুজের 4টি বাহুই সমান এবং 4টি কোণই সমকোণ, তাকে বলা হচ্ছে বর্গক্ষেত্র। তার মানে যদি এটা 5 সেমি হয়, এটাও 5 সেমি হবে, এটাও 5 সেমি হবে এবং এইটাও 5 সেমি হবে, আর সবকটা কোণই হচ্ছে 90 ডিগ্রি। বোঝা গেল বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা নিঃসন্দেহে জানি। আমরা যদি বর্গক্ষেত্র একটা বাহুর দৈর্ঘ্য আমরা জানতে পারি, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্র সূত্র হচ্ছে বাহু ইন্টু বাহু বা বাহু স্কোয়ার। মানে বাহুর যে দৈর্ঘ্য, একটা বাহুর দৈর্ঘ্য তাকে স্কোয়ার বা বর্গ করে দিলে যা পাবো সেটাই কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল।
তার মানে তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, একটা যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য 5, তার মানে 5 গুণ 5 বা 5 এর স্কোয়ার হচ্ছে 5 × 25 সেমি হচ্ছে এর ক্ষেত্রফল। বোঝা গেল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সম্বন্ধে। এবার দেখো, তাহলে বলতে চাইছে যদি আমরা এখানে একটা বাহু সমান করে যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, এর মধ্যে একটা বর্গক্ষেত্র অঙ্কন করি যার একটা বাহুর দৈর্ঘ্য 5 সেমি, তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 5 সেমি, তাহলে এইটাও 5, এইটাও 5, এইটাও 5, তাহলে এর ক্ষেত্রফল কত হবে, 5 এর স্কোয়ার বা 5 এর স্কোয়ার বা 25 সেমি হবে। বুঝা গেল? বলছে এইটার যে ক্ষেত্রফল হবে অপর দুই বাহু, এই ত্রিভুজটার অপর দুটি বাহু কোনটা, একটা ভূমি একটা হচ্ছে লম্ব, তাহলে এইখানেও যদি আমরা বর্গক্ষেত্র অঙ্কন করি যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 3 সেমি, তাহলে এর যে ক্ষেত্রফল হবে, তাহলে আমরা একটা বাহুর দৈর্ঘ্য পেলেই কিন্তু আমরা কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে এর ক্ষেত্রফল হবে কি হবে, 3 স্কোয়ার ক্ষেত্রফলটা হবে বা 9। বুঝা গেল? এবং এইখানেও আমরা যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 4, তাহলে এর কত হবে ক্ষেত্রফল, 4 স্কোয়ার বা 16 সেমি। তাহলে আমাদের প্রমাণ করতে বলেছে যে অতিভুজের উপর যে বর্গক্ষেত্রটা হবে যার ক্ষেত্রফল যা হবে সেইটা এই দুটো বাহুর উপর যদি আমরা দুটো বর্গক্ষেত্র অঙ্কন করি, সেই দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফল এই অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে। এইটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে কি প্রমাণ করতে হবে, যে 5 স্কোয়ার সমান সমান আমাদের কিন্তু প্রমাণ করতে হবে যে 5 স্কোয়ার সমান সমান 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। এইটা কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। এইটা কি, এটা কিন্তু এই যে অতিভুজের উপরে যে বর্গক্ষেত্র অঙ্কন করলাম যেটার একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে অতিভুজের সমান, সেটা স্কোয়ার। যেহেতু আমাদের এখানে মান 5 দেওয়া আছে তাই আমরা 5 করতে পারবো। যদি এটা আমরা মান না পাই, যদি আমরা এসি ধরি, তাহলে আমরা এখানে এসি স্কোয়ার লিখবো। বোঝা গেল? এবার এখানে আমাদের যেহেতু এইটার মান পেয়েছি 3 সেমি, তাই আমরা 3 স্কোয়ার লিখলাম। যদি আমরা এখানে কোনো মান না পাই, আমরা এটা যদি বিসি ধরি বা বিসি মান ধরে নিই, তাহলে আমরা এখানে বিসি স্কোয়ার লিখবো। আর এইটার মান যেহেতু 4 আছে তাই 4 স্কোয়ার লিখলাম। আমাদের এখানে যদি এটা মাপ না জানি, যদি আমরা এটা এবি ধরে নিই, তাহলে কিন্তু আমরা এবি স্কোয়ার লিখবো। তাহলে আমাদের কি প্রমাণ করলে হয়ে যাবে, যে এই বাহুটার দৈর্ঘ্য স্কোয়ার সমান সমান এই বাহুটার দৈর্ঘ্য স্কোয়ার যোগফল এই বাহুটার দৈর্ঘ্য স্কোয়ার, মানে স্কোয়ার মানেই হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে কিন্তু আমাদের প্রমাণ করতে হবে এই জিনিসটা। যদি মান দেওয়া থাকে তো আমরা প্রমাণ করে দেবো এইভাবে, আর যদি মান দেওয়া না থাকে তাহলে আমরা এইখানে এই পাশের জায়গায় কি লিখবো, যদি আমরা 5 সেমি না থাকতে এসি, তাহলে আমরা এসি স্কোয়ার সমান সমান কি করতাম, যে বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার আমাদের প্রমাণ করতে হতো। আর এ স্কোয়ার কিন্তু এই সি স্কোয়ার মানে তুমি শুধু সি এর নাম, এটা একটা দৈর্ঘ্য বোঝাচ্ছে এসি, এটা পুরোটা স্কোয়ার বোঝাচ্ছে। বিসি মানে সি শুধু সি স্কোয়ার না, কিন্তু বিসি স্কোয়ার মানে এটা আমরা একটা বাহুর দৈর্ঘ্য হিসাবে কিন্তু এখানে বিসি লিখছি। বোঝা গেল? তাহলে আমাদের প্রমাণ করতে হবে কিন্তু আসলে এইটা, যদি আমরা এখানে বর্গক্ষেত্র অঙ্কন করি এবং এই অপর দুটি বাহুর উপর যদি বর্গক্ষেত্র অঙ্কন করি, তাহলে এর যে ক্ষেত্রফলটা এই এরিয়াটা এই দুটোর এরিয়া যোগ করলে এইটার সমান হবে। বোঝা গেল আমাদের কি প্রমাণ করতে হবে? তাহলে কি প্রমাণ করতে হবে না বুঝে যদি আমরা উপপাদ্য করি, আমরা উপপাদ্য শিখতে পারবো না। তাই আমি একদম বেসিক থেকে শেখাবো, একটু বিস্তারিত হবে। তোমরা পুরো ভিডিও দেখো কিন্তু এই 49 নম্বর উপপাদ্য তোমাদের আর জীবনে অসুবিধা করবে না। সবসময় তোমরা মাথায় রাখবে যে কোনো একটা উপপাদ্য প্রমাণ যেটা আমরা করছি, তার আগে তোমরা যেগুলো শিখেছো সব কিন্তু এই উপপাদ্যে ওইগুলো একটা সূত্র হিসেবে কাজ করবে। যদি আমাদের দরকার পড়ে আগের কোনো প্রমাণ করা উপপাদ্য, এটা সূত্র হিসেবে কিন্তু আমাদের বর্তমান যে উপপাদ্য আমরা শিখছি সেখানে কিন্তু ওগুলো সূত্র হিসেবে কাজ করে। তা আমাদের কিন্তু এই যে পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করার জন্য আমাদের কিন্তু তোমরা আগে শিখেছো 48 নম্বর উপপাদ্য, সদৃশ্যতার যে সদৃশ্যতার যে নিয়ম শিখেছিলে 48 নম্বর উপপাদ্যে, সেইটা কিন্তু আমাদের কিন্তু 49 নম্বর উপপাদ্য প্রমাণ করার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হবে সূত্র হিসাবে। তা আমি উপপাদ্য শুরু করার আগে বা প্রমাণ করা কিভাবে করবো শুরু করার আগে, তোমাদের শেখানোর আগে আমি 48 নম্বর উপপাদ্যের যে বিষয়টা আমরা এখানে প্রয়োগ করব বা আমরা হেল্প নিয়ে এইটা কিন্তু প্রমাণ করবো, সেটা তোমাদের আমি একটু বুঝিয়ে দিই। কি বলছে এখানে, এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার এ কোণটা হচ্ছে সমান সমান 90 ডিগ্রি। বুঝা গেল? এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার এ কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এবার যে এ বিন্দুতে যে সমকোণটা আছে, তোমরা বলো তো যে এই এ বিন্দুটাকে কি বিন্দু বলে? যে বিন্দুতে সমকোণ থাকে সবসময় মনে রাখবে সে বিন্দুটাকে বলা হয় সমকৌণিক বিন্দু। বোঝা গেল? প্রত্যেকটা উপপাদ্য যখন সলভ করবে যেসব ওয়ার্ডগুলো ব্যবহার হবে সেই সব ওয়ার্ডগুলো তোমরা কিন্তু সম্পূর্ণভাবে বুঝে তারপরে কিন্তু উপপাদ্য সলভ করবে, না কিন্তু জীবনের উপপাদ্য বুঝতে পারবে না। যদি না বোঝো তোমার শিক্ষকের কাছে শিখে নাও যে সমকোণিক
সদিশ, সমকোণী, অতিভুজ, ভূমি, লম্ব, যে ওয়ার্ডটা বা যে শব্দটা তোমাদের অসুবিধা করবে, যেটা সম্পূর্ণভাবে বুঝতে না পারবে, উপপাদ্যগুলো শিখতে পারবেন না। বুঝে গেল? তাহলে বলেছে যদি সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর, অতিভুজ কোনটা? এই তিনটে বাহুর মধ্যে অতিভুজ কোনটা? যদি এইটা সমকোণ হয়, যদি এই কোণটা সমকোণ হয়, অতিভুজ কোনটা? আমরা শিখেছি যে সমকোণের একদম বিপরীত, সমকোণের সামনাসামনি যে বাহুটা সেটা হচ্ছে অতিভুজ। বুঝা গেল? তাহলে বলে সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর যদি একটা লম্ব অঙ্কন করা যায়, বুঝা গেল? যদি একটি লম্ব অঙ্কন করা যায়, তাহলে যদি অতিভুজে যে কোনো একটা নির্দিষ্ট বিন্দু ছেদ করবে, আমি দেখলাম এটা আমি ডি বিন্দু ছেদ করলাম। বুঝা গেল? যদি লম্ব অঙ্কন করো, আর লম্ব মানে কি, যেই ব্যাপার, যে ওয়ার্ডগুলো আসবে, যে সমস্ত ওয়ার্ডের একদম বিস্তারিত বুঝে নিতে হবে। লম্ব মানে হচ্ছে, ধরো কোনো একটি সরলরেখায় আমি একটা লম্ব অঙ্কন করলাম। লম্ব অঙ্কন করা মানে হচ্ছে যে এর দুপাশে যে কোণগুলো উৎপন্ন হচ্ছে প্রত্যেকের হচ্ছে 90 ডিগ্রি। বোঝা গেল? লম্বর কথা অর্থ হচ্ছে যে বাহুর উপর লম্ব অঙ্কন করা হয়, যে বিন্দুতে লম্ব গিয়ে ছেদ করে, যেখানে যে দুটো কোণ বা একটা কোণ, যদি এই আমরা এইখানে লম্ব অঙ্কন করি, যদি এই কোণটা, যে কোণটা উৎপন্ন হবে সেই কোণগুলো সব সময় সমকোণ হয় বা 90 ডিগ্রি হয়। প্রত্যেকটা বিষয় কিন্তু বুঝে নিতে হবে না, কিন্তু তোমরা উপপাদ্য সম্পূর্ণরূপে অন্ধের মতো মুখ করতে হবে না, তোমরা এমনি এমনি পারবে। তাহলে যদি সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর একটি লম্ব টানা হয়, লম্ব টানার পরে যে ত্রিভুজ উৎপন্ন হলো, এখানে দেখো ত্রিভুজ কি কি ত্রিভুজ উৎপন্ন হলো? এ বি ডি। তাহলে আমি যদি এ বি ডি ত্রিভুজটা এখানে আলাদা করে রাখি, তোমাদের এইভাবে ত্রিভুজ যদি থাকে, ত্রিভুজের মধ্যে ত্রিভুজ আছে, এগুলো কিন্তু তোমাদের আলাদা করে কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে, আলাদা আলাদা করে ভেবে নিতে হবে, আলাদা করে বুঝতে হবে। তোমার যেই বলবে এবিডি, তোমার মাথায় কিন্তু এবিডি ত্রিভুজটা ভেসে উঠতে হবে, আলাদা করা শিখতে হবে যে এর মধ্যে তিনটে ত্রিভুজ আছে। দেখো এবিডি আছে, এ বি সি বড় একটা ত্রিভুজ আছে, এবং এ ডি সি একটা ত্রিভুজ আছে। তাহলে তিনটে ত্রিভুজের ছবি কিন্তু তোমার আলাদা আলাদা করে নিতে হবে মাথার মধ্যে, এটা তোমাদের শিখতে হবে। এটা কিন্তু উপপাদ্যের একটা প্রধান নিয়ম, উপপাদ্য একদম মন থেকে শেখার জন্য। তাহলে আমি তোমাকে যদি বলি যে এখানে এ বি ডি ত্রিভুজটা তুমি কোনটা, তোমার কিন্তু মাথায় চলে আসতে হবে যে আমার এই যে ত্রিভুজটা দেখছি, এরকম একটা তোমার ছবি যেন তোমার মাথায় ভেসে ওঠে আলাদাভাবে। এই বড় ত্রিভুজটার মধ্যে থেকে কিন্তু এই এ বি ডি, এই যে এই অংশটা, এই ত্রিভুজটা কিন্তু তোমার মাথায় আলাদাভাবে ভেসে উঠবে, না হলে তুমি উপপাদ্য শিখতে পারবে না। বুঝা গেল? তাহলে এ বি ডি, এটা কি সমকোণ? এটা কি সমকোণী ত্রিভুজ? বুঝতে বলতো এটা কি সমকোণী ত্রিভুজ? অবশ্যই বলবো যে হ্যাঁ, কারণ আমরা এখানে লম্ব অঙ্কন করেছিলাম। তাহলে এই কোণটা 90 ডিগ্রি, তার মানে এটা সমকোণী ত্রিভুজ। তাহলে সদৃশ্যতায় কি বলেছিল 48 নম্বর উপপাদ্যে, যদি সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব টানা হয়, তাহলে যে ত্রিভুজগুলো উৎপন্ন হয় সেই ত্রিভুজটা, আর এই যে বড় ত্রিভুজটা কি আছে, বড় ত্রিভুজটা তোমরা অঙ্কন করো। বড় ত্রিভুজটা আমরা কি ছিল আমাদের প্রথমে, তোমাদের কিন্তু আলাদাভাবে কিন্তু শিখে নিতে হবে, এটা যেন ভুল না হয়, যে ত্রিভুজগুলো এইভাবে ভেবে আলাদা আলাদা করে কিন্তু ছবির মতো মাথায় যাতে ভেসে ওঠে, এই প্র্যাকটিসটা করতে হবে। তাহলে এই দুটো ত্রিভুজ কিন্তু এখানে আছে, আমি তোমাদের আলাদাভাবে দেখলাম, তোমাদের কিন্তু এই ছবির মধ্যেই আলাদা করে বুঝিয়ে নিতে হবে, ছবির মধ্যেই। তাহলে তাহলে এই যে দুটো ত্রিভুজ উৎপন্ন হলো, এরা একে অপরের সদিশ। এবার সদিশ কথার অর্থ হচ্ছে, সদিশ কথার অর্থ হচ্ছে মানে, তুমি আগে দেখো এখানে এখানে সমকোণ কোনটা, এইটা, আর এখানে সমকোণ কোনটা, এই কোনটা সমকোণ ছিল, এইটা সমকোণ। বুঝা গেল? তাহলে এখানে ছিল এইটা সমকোণ, আর এখানে সমকোণ এইটা। সদিশ কথা অর্থ হচ্ছে যে এইটার এই কোনটা সমান এই কোনটা, এইটার, এইবার এই যে ভূমি, এবার তুমি এটা ছোট ধরো, এই ছোট বড় এটা, এটা ছোট এইটা, তাহলে এই যে অতিভুজের সঙ্গে ছোট যে কোনটা, অতিভুজের সাথে ছোট বাহুর যে কোনটা, তাহলে এই কোনটা যা হবে এই কোনটা তাই হবে সমান, এবং বাদ বাকি এই কোনটা সমান এই কোনটা। তার মানে তিনটে কোণ একে অপরের সমান। সদিশ কথার দুটো ত্রিভুজ সদিশ মানে হচ্ছে যে নির্দিষ্ট কোণগুলি পরস্পর ওরা সমান, আর এইটা যদি সমান হয় তাহলে কিন্তু তাদের একই রকম যে বাহুগুলো আছে তার অনুপাতটা অন্য বাহুগুলির সমানুপাতিক হয়। বুঝা গেল? আমি কি বলতে চাচ্ছি যে এই ত্রিভুজে যদি আমরা বাহুর তুলনা করি, তাহলে একই রকম বাহুগুলির অনুপাত কিন্তু সমানুপাত হয়। তাহলে আমরা কি বলতে পারি যে এই ত্রিভুজের অতিভুজ বাই এই ত্রিভুজের অতিভুজ সমান সমান এই দুটো ত্রিভুজের যে কোনো একই রকম বাহু কিন্তু সমানুপাত হয়। মানে আমি কি বলতে চাইছি তোমাদের, তাহলে এই দুটো ত্রিভুজের বলো এর অতিভুজ কোনটা, যদি এইটা 90 ডিগ্রি হয় তাহলে অতিভুজ কোনটা, তাহলে অতিভুজ হচ্ছে এবি বাই মানে অনুপাত, এবং এইটার অতিভুজ বাই এই বড়টার অতিভুজ, যেহেতু এই দুটো সদিশ ত্রিভুজ যদি এরকম হয় তাহলে এর যে একই রকম বাহুগুলো পরস্পর কিন্তু সমানুপাতি হয়। তাহলে দেখো, তাহলে এর অতিভুজ এবি, তাহলে এর অতিভুজ কোনটা, অতিভুজ কিন্তু, তাহলে এইটা এটা যদি সমকোণ অতিভুজ এটা, তাহলে বিসি।
আমরা সমান সমান লিখতে পারি এর যে ছোট বাহুটা ভূমি ধরো, তাহলে এর ছোট বাহু কোনটা? এর ছোট বাহু এইটা, তাহলে এবি। তাহলে আমরা লিখতে পারি যে বিডি সমান সমান এ বি, বা এটাও লিখতে পারি যে সমান সমান বাদ বাকি এর যে বড় বাহুটা রইলো এডি সমান সমান এ যে বড় বাহুটা এ সি। এইটা হচ্ছে দুটো ত্রিভুজ কিন্তু সদিশ হওয়ার হলে আমরা কিন্তু এইটা লিখতে পারি। সদিশ হলে কি হবে, এই এর যে সমকোণ এই কোণটা সমান এই কোণটা হবে, আর এই যে ছোট বাহু আর অতিভুজের সংলগ্ন কোণটা, ছোট বাহু অতিভুজ সংলগ্ন কোণটা সমান হবে, বাদ বাকি কোণটা সমান, তিনটে কোণ একে অপরের সমান হবে এবং বাহুগুলি অনুপাত, বাহু দুটো ত্রিভুজের বাহুগুলি অনুপাত সমানুপাতিক হবে, মানে অনুপাতটা সমান হবে। এইটা হচ্ছে সদিশের শর্ত। এইটা বুঝেই কিন্তু আমরা 49 নম্বর উপপাদ্য কিন্তু আমরা সলভ করতে পারবো। এইটা তোমাদের আমি আলাদা আলাদা ভাবে এখানে লিখেছিলাম, তোমাদের কিন্তু এর মধ্যেই কিন্তু এটা বার করতে হবে। এর মধ্যে কিন্তু বের করে এইটা লিখতে হবে। দেখো আমরা যখনই বলবো যে ত্রিভুজ এ বি ডি, তখন তোমার মাথার মধ্যে খালি এই ত্রিভুজের কথাটা মাথায় আসবে, আর যখন বলবো এ বি সি তখন শুধুমাত্র বড় ত্রিভুজের কথাটা কিন্তু মাথায় ভেসে উঠবে। এর কিন্তু ভেসে ওঠা তোমাদের এর মধ্যে ভেসে ওঠা শেখাতে হবে। তখন যখনই বলবো যে এই ত্রিভুজের এই ত্রিভুজটা এবং এই বড় ত্রিভুজটা সদিশ, তাহলে আমরা লিখতে পারি এর অতিভুজ বাই বড় ত্রিভুজটা অতিভুজ। তাহলে এর অতিভুজ এই ছোট ত্রিভুজ অতিভুজ কোনটা, এটা সমকোণ, তাহলে এইটা, মানে এ বি এ বি এ বি বাই বড় ত্রিভুজের অতিভুজ। অতিভুজ তোমরা কিন্তু গন্ডগোল করবে না, এইটা বড় ত্রিভুজের সময় এইটা সমকোণ ছিল অতিভুজ, তাহলে এই বিসি পুরো বাহুটা হবে। তাহলে এর অতিভুজ বাই এর অতিভুজ সমান সমান এর এই এই ছোট ত্রিভুজটার এবি ত্রিভুজের এই ছোট বাহুটা মানে ভূমি ধরো, তাহলে এই বড় ত্রিভুজের ভূমিটা এইটা, তাহলে আমরা লিখতে পারি বিডি বাই এবি। বোঝা গেল? বা আমাদের দরকার পড়লে আমরা লিখতে পারবো এই এ বিডি ত্রিভুজের এই বাহুটা সমান সমান এই বড় ত্রিভুজের এই বাহুটার অনুপাত পরস্পর সমান। আসলে বুঝতে পারলেন আমাদের যেটুকু ব্যবহার হবে আমরা উপপাদ্য প্রমাণ করার ক্ষেত্রে সেটুকু এখান থেকে নিয়ে উপপাদ্যটা প্রমাণ করব। বুঝা গেল? এইবার আমরা কিন্তু উপপাদ্যটা মেন সলভ করা শেখাবো। এবার তোমাদের আমি এমনও শেখাবো তোমাদের জীবনে ভুলবেন না। এবার তোমরা একটা সমকোণী ত্রিভুজ দিয়ে দিয়েছে প্রশ্নে, মানে প্রদত্ত করে দিয়েছে, মানে দিয়ে দিয়েছে, যেটা দিয়েছে সেটাই প্রদত্ত আমরা লিখবো। প্রদত্ত কি লিখবো, যেটা ছবিতে দিয়েছে সেটাই কিন্তু। দেখো এবার হচ্ছে তোমরা কি নাম দেবে তোমাদের ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? তোমরা এবিসি দিতে পারো, পি কিউ আর দিতে পারো, যা খুশি তোমরা বিভিন্ন সময় বিভিন্ন নাম দিয়ে বাড়িতে প্র্যাকটিস করবে, তখন তার ভুলবে না, অন্ধের মতো মুখস্থ করতে যাবে না। তাহলে যা ছবি দিয়েছে তাহলে প্রদত্ত আমরা সেটা লিখবো, প্রশ্নে যেটুকু বলেছে সেটুকুই আমরা প্রদত্তে লিখবো। বুঝা গেল? কি লিখলাম প্রদত্তে, প্রশ্নে যা দিয়েছে সেটা, যে এবিসি ত্রিভুজের বা এবিসি সমকোণী ত্রিভুজ, প্রশ্নে বলে সমকোণী ত্রিভুজ, ত্রিভুজের এই কোণটা সমকোণ, মানে এই কোণটা সমকোণ। এখানে আমরা কোণ বি এ সিও লিখতে পারতাম, বা সি এ বিও লিখতে পারতাম, বা শুধুমাত্র সংক্ষেপে কোণ এও লিখতে পারবো। যে প্রশ্ন যেটা বলেছে যে এবিসি ত্রিভুজ সমকোণী ত্রিভুজের এই কোণটা সমকোণ, এটা লিখে দিলাম। এবার তোমরা এখানে এবিসির জায়গায় পি কিউ আর দিতে পারতে, তাহলে কি লিখতাম যে পি কিউ আর সমকোণী ত্রিভুজের কোণ পিটা হচ্ছে সমকোণ। এটা আশা করি কোনো কঠিন কিছু ব্যাপার নেই। প্রমাণ করতে কি হবে তোমাদের বুঝেছি, প্রমাণ করতে কি হবে বলছে এই অতিভুজ কোণটা, এটা সমকোণ হলে অতিভুজ এইটা, তাহলে অতিভুজের উপরে যে বর্গক্ষেত্র হবে তার ক্ষেত্রফল এই দুটি বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করা মানে হচ্ছে এই বাহুটির স্কোয়ার। এই বাহুটির মাপ আমরা জানি না, তাহলে এই বাহুটির মাপ আমরা বিসি ধরে নেবো। তার আমাদের প্রমাণ করতে হবে যে বিসি স্কোয়ার, বিসিটা কিন্তু একটা দৈর্ঘ্য হবো, শুধু সি স্কোয়ার না, বিসি স্কোয়ার মানে এই বাহুটার দৈর্ঘ্য। বুঝা গেল? তাহলে বিসি এই বাহুটার দৈর্ঘ্য যায়, সেটাই তো এই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তোমাদের আগে শিখেছি সমান সমান কি করতে হবে, যে এই দুটো বাহুর ক্ষেত্রে বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তার মানে এইটারও আমরা মাপ জানি না, এবি ধরে নিলাম, তাহলে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। বোঝা গেল? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানেই তো হচ্ছে একটা বাহুর স্কোয়ার। তার মানে আমরা এবি স্কোয়ার, তাহলে এইখানে যে বর্গক্ষেত্র তার ক্ষেত্রফল এটা, আর এসি স্কোয়ার মানে হচ্ছে এসি কিন্তু পুরোটা স্কোয়ার, তুমি খালি শুধু এসি সি স্কোয়ার না, আমরা এসি এখানে এই বাহুটার দৈর্ঘ্য হিসাবে এসি লিখছি। বুঝা গেল? তাহলে এসি স্কোয়ার মানে হচ্ছে এখানে যে বর্গক্ষেত্র হবে তার ক্ষেত্রফল, আর এই বিসি স্কোয়ার মানে হচ্ছে এখানে বড় বর্গক্ষেত্র যে হবে অতিভুজের উপর তার ক্ষেত্রফল। তার মানে আমাদের প্রমাণ করতে হবে যে এই যে বিসির উপর যদি এই অতিভুজের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান এই দুটো বাহুর উপরে বর্গক্ষেত্রের যোগফলের সমান। আমাদের এই ব্যাপারটা প্রমাণ করতে হবে, যেটা প্রমাণ করতে হবে সেটা কিন্তু না বুঝে আমরা প্রমাণে যাবো না। এই জন্য তোমাকে কিন্তু বারবার বোঝাচ্ছি যে আমাদের কোনটা প্রমাণ করতে হবে।
এবার দেখো তোমাদের কোশ্চেন এটুকু দিয়েছে, এবার আমাদের কিন্তু উপপাদ্য প্রমাণ করার জন্য আমাদের কিন্তু এক্সট্রা কিছু অঙ্কন করার প্রয়োজন পড়ে, মানে একে নিতে হয়। যেটুকুখানি আমরা এক্সট্রা আঁকবো বা অঙ্কন করবো সেটাই কিন্তু আমরা অঙ্কনে লিখবো, আর যেটুকুখানি অঙ্কন করবো সেইটাই আমরা ভাষায় লিখে দেবো যে এইটুকুখানি আমরা করলাম, কি করলাম, কোথা থেকে কোন পর্যন্ত কি আঁকলাম সেটা কিন্তু আমাদের লিখে দিতে হবে। দেখো অঙ্কন অঙ্কন আমরা কি করলাম, প্রমাণের স্বার্থে বা প্রমাণ করার জন্য আমরা এই যে ত্রিভুজটা আছে তার সমকোণিক বিন্দু, তোমাদেরকে বলেছি যে বিন্দুতে সমকোণটা অবস্থিত সেটা বলা হয় সমকোণিক বিন্দু। তাহলে এই ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজ বিসির উপর একটি লম্ব অঙ্কন করলাম যা বিসিকে ডি বিন্দুতে ছেদ করে, যেটা করলাম সেটা লিখে দিলাম। সমকোণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপর এডি লম্ব অঙ্কন করলাম যা বিসিকে ডি বিন্দুতে ছেদ করে। আমার আশা করি এটা মুখস্থ করার কিছু নেই, তুমি যেটুকুনি অঙ্কন করলা সেটুকুনি লিখলাম। সমকোণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপর এডি, মানে এইটা এডি, এখান থেকে এইটা এডি বোঝাচ্ছে, তাহলে এডি লম্ব অঙ্কন করলাম যা অতিভুজকে বা বিসিকে ডি বিন্দুতে ছেদ করে। এই অঙ্কনটুকুই আমরা লিখে দিলাম। এটা কি অন্ধের মতন মুখস্থ করার কিছু আছে? অঙ্কনটা যেটা অঙ্কন করলাম আমি সেটাই লিখলাম, বোঝা গেল? দেখো প্রমাণে আমরা বলছি যে সমকোণী ত্রিভুজ এ বি সি এর অতিভুজ বিসি এর উপর এডি লম্ব। এটুকুনি কি বলতে আমাদের মুখস্থ হবে? সমকোণী ত্রিভুজ এ বি সি, এখানে তুমি যা নাম দেবা সেটা লিখবা। যদি পি কিউ আর দাও তাহলে সমকোণী ত্রিভুজ পি কিউ আর এর উপর পি ডি লম্ব, অতিভুজ পি আর এর উপর পি ডি লম্ব, যেরকম যেটা নাম দেয় সেরকম লিখবা, অন্ধের মতো মুখস্থ করবা না। তাহলে কি লিখলাম, যে সমকোণী ত্রিভুজ এ বি সি এর অতিভুজ বিসি এর উপর এডি লম্ব। আর যদি এইটা হয় তাহলে আমরা 48 নম্বর উপপাদ্য শিখেছিলাম যে তাহলে এই ত্রিভুজটা বড় ত্রিভুজের সদৃশ হয়। এটা আগে যেহেতু প্রমাণ করেছি তাহলে আমরা এখানে ব্যবহার করতে হবে। যদি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর সমকোণিক বিন্দু থেকে একটা লম্ব থাকে তাহলেই আমরা বলতে পারবো যে এই ত্রিভুজটা বড় ত্রিভুজের সদৃশ। বুঝা গেল? তাহলে অতএব আমরা কি লিখতে পারি, যে ত্রিভুজ এ বি ডি ও বড় ত্রিভুজটা কি আছে বলো, ত্রিভুজ এ বিসি হচ্ছে সদৃশ। সদৃশ কথার মানে আমি তোমাদের বুঝিয়েছি সদৃশ। তাহলে তুমি এখানে ত্রিভুজের চিহ্ন তুমি লিখে দিতে পারো, ত্রিভুজ লিখতেও পারো, যা খুশি। তাহলে যদি এরকম সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর যদি লম্ব থাকে তাহলে আমরা বলতে পারবো এই ছোট ত্রিভুজটা বড় ত্রিভুজ সদৃশ, এই ছোট ত্রিভুজটা এই পাশে ছোট ত্রিভুজটা বড় ত্রিভুজের সদৃশ। সদৃশ হলে আমরা কি লিখতে পারবো, যে সদৃশ হলে লিখতে পারবো যে এই যে এবিডি ত্রিভুজটা কোথায়, তোমরা ভাবো এবিডি ত্রিভুজটা কোথায়, এ বি ডি সমকোণ কোনটা, এইটা, তাহলে অতিভুজ কোনটা, এ বি। তাহলে আমরা কি লিখতে পারি, যে সুতরাং এই ত্রিভুজটার অতিভুজ এ বি বাই বড় ত্রিভুজটা এবিসির অতিভুজ কোনটা, যদি এইটা সমকোণ হয় তাহলে এই যে এ বি সি ত্রিভুজের অতিভুজ হচ্ছে বিসি, তাহলে এর অতিভুজ বাই বড়টার অতিভুজ সমান 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 এই এবিডি ত্রিভুজের ভূমি কোনটা, বিডি। এই ছোট ত্রিভুজটা যদি এইটা সমকোণ হয় তাহলে এটা যদি অতিভুজ হয় তাহলে এইটা ভূমি, তাহলে এইটার ভূমি বিডি বাই, এবার বড় ত্রিভুজের ভূমিটা তুমি বুদ্ধি করে বলো, অন্ধের মতো মুখস্থ করবে না। এবার এ বি সি বড় ত্রিভুজের ভূমি কোনটা, যদি এইটা সমকোণ হয় আর বিসি যদি অতিভুজ হয় তাহলে তাহলে ভূমি কোনটা, এইটা, এই ছোট বাবুটা ভূমি ধরে নাও, আর এইটা উচ্চতা, তাহলে এ বি। তাহলে আমরা কি লিখতে পারি, যে বিডি বাই হচ্ছে এ বি। বুঝা গেল? বুঝতে পারলেন? খালি তোমরা ত্রিভুজ দুটো আলাদা আলাদা ভাবে এখানে ভেবে নাও, আলাদা আলাদা ভাবে কিন্তু ত্রিভুজ এখান থেকে মনে মনে বের করে নেওয়া কিন্তু তোমাদের উপপাদ্য শেখার একটা গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়। তাহলে অতএব এখান থেকে যদি কোনাকুনি আমরা গুণ করি, এখান থেকে যদি কোনাকুনি গুণ কি লিখতে পারি, এই কোনাকুনি গুণ করলে তাহলে এ বি গুণ এ বি, তাহলে আমরা এ বি স্কোয়ার হয়ে যায়, তোমরা সকলেই জানো। তাহলে এ বি স্কোয়ার সমান সমান এই কোনাকুনি গুণ করে দাও, বিসি গুণ বি ডি। তাহলে এইটা আমরা 1 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। তাহলে এইটুকুনি আমার মনে হয় না কারো সমস্যা হলে বুঝতে। এইভাবে একই রকম ভাবে আবার এবার আমরা এই ছোট ত্রিভুজটার সঙ্গে কম্পেয়ার করেছিলাম বড় ত্রিভুজটা, এবার এ ডি সি ত্রিভুজটার সঙ্গে আমরা এই বড় ত্রিভুজটার কম্পেয়ার করবো। সদৃশ যেহেতু সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু এ থেকে যদি অতিভুজের উপর যদি লম্বটা না হয় তাহলে উৎপন্ন ত্রিভুজগুলো একে অপরের সদৃশ হয়। বোঝা গেল? যেহেতু আমরা আগে শিখেছি, এটা এখন আর প্রমাণ করতে হবে না। তাহলে আবার আমরা কি লিখতে পারি,
যে ত্রিভুজ এডিসি এডিসি ও ত্রিভুজ এ বি সি সদিশ। বোঝা গেল? কেননা এখানে আমরা লিখে দিয়েছি যে সমকোণী ত্রিভুজ এবিসি এর অতিভুজের উপর অতিভুজ বিসি এর উপরে এডি লম্ব। যদি এরকম এডি লম্ব হয় যদি অতিভুজের উপর, তাহলে কিন্তু যে একটা দুটো তিনটে যে ত্রিভুজ পেলাম তারা একে অপরের কিন্তু সদিশ হয়। আর সদিশ হলে আমরা কি লিখতে পারবো, যে একই রকম বাহুগুলো অনুপাত হচ্ছে কিন্তু পরস্পর সমানুপাতিক বা সমান হয়। তাহলে এখান থেকে এবিসি এর যদি এডিসি ত্রিভুজ এডিসি এর যদি অতিভুজ হয় এসি, তাহলে আমরা কি লিখতে পারি, যে সুতরাং তাহলে এই ত্রিভুজটা হলো এডিসি এর অতিভুজ কোথায়, এডিসি এর যদি এইটা সমকোণ হয় অতিভুজ কোনটা, উল্টোটা এসি, তাহলে এডিসি এর অতিভুজ বাই বড় ত্রিভুজটা অতিভুজ এবিসি ত্রিভুজের অতিভুজ কোনটা, বড় ত্রিভুজে যদি এবিসি বড় ত্রিভুজ শুধুমাত্র এবিসি তোমরা ভাবো মনে মনে, এটা যদি সমকোণ হয় তাহলে সমকোণের উল্টো কি বিসি, তাহলে অতিভুজ বাই অতিভুজ সমান সমান, এইবার এই ত্রিভুজটা এডিসির আমরা এডিসির এই ছোট বাহু এইটা ভূমি ধরলাম, খালি এডিসি ত্রিভুজটা মনে মনে ভাবো, এডিসি যদি এটা ভূমি হয় এটি অতিভুজ হয়, তাহলে এটা উচ্চতা, তাহলে এইটা আমি উচ্চতা ধরলাম ডিসি। তাহলে এই বড় ত্রিভুজটা এবিসি এর যদি এইটা অতিভুজ হয় আর এই ছোট বাহুটা যদি ভূমি হয়, তাহলে এই যে ছোট বাহুটা আর অতিভুজের থেকে মিডিয়াম যে বাহুটা এর উচ্চতা, তাহলে এর এই ত্রিভুজটার উচ্চতা এই ছোট এডিসির উচ্চতা বাই এই বড় ত্রিভুজের উচ্চতা এসি। বোঝা গেল? আমার তো আমরা সমস্যা হবে না বুঝতে আমাদের। তাহলে এখান থেকে যদি আমরা কোনাকুনি গুণ করি, তাহলে আমরা এখান থেকে কি পাবো, তাহলে অতএব এখান থেকে কি পাবো, কোনাকুনি গুণ করো, তাহলে কোনাকুনি গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে এসি স্কোয়ার সমান সমান বিসি গুণ ডিসি। এটা পেয়ে গেলে আমরা 2 নম্বর সমীকরণ। এবার আমাদের কাজ হচ্ছে যে এই 1 নম্বর আর 2 নম্বর পেলাম, এই দুটোকে যোগ করে দিতে হবে। কি লিখবো, যা করবো সেটা লিখবো, যে যোগ করে পাই। তো যোগ করো, এই বাঁ পাশ যোগ ডান পাশ যোগ, ঠিক আছে? তাহলে এখানে যোগ করে দাও, তাহলে কি হবে, তাহলে এ বি স্কোয়ার এই পাশে যোগ করে দাও যোগ এসি স্কোয়ার সমান সমান এইটা যোগ এইটা, তাহলে বিসি গুণ বিডি যোগ বিসি গুণ ডিসি। বুঝা গেল? এই দুটো আমরা যোগ করলাম, বাম পক্ষ যোগ ডান পক্ষ যোগ, একদম কিন্তু অন্ধের মতো মুখস্থ হবে না, প্রত্যেকটা আমি বুঝতে হবে। তাহলে এই দুটো এখানে থাকলো, তাহলে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এই স্কোয়ার গুলো কিন্তু দুটো মিলে এটা দৈর্ঘ্য কিন্তু এ বি দুটোই এসে আছে, শুধু বি স্কোয়ার নাম, এটা শুধু সি স্কোয়ার না, কিন্তু এই ভুল কিন্তু করবে না। সমান সমান, তাহলে এখান থেকে এই যোগ আছে, এই দুটোর মধ্যে কমন কি যাচ্ছে বিসি, তাহলে বিসি কমন নিয়ে নাও, তাহলে এখানে যদি বিসি কমন নিয়ে কি পড়ে থাকে, এখানে পড়ে থাকে হচ্ছে বিডি যোগ এখানে পড়ে থাকে হচ্ছে ডিসি। বুঝা গেল? এইবার তোমরা বুদ্ধি করে বলো তো, যে যে এই বিডি আর ডিসি কোথায়, বিডি আর ডিসি যদি দুটো যোগ করে দিই তাহলে আমরা কি পাবো, এই বিডি এখানে এইটুক আর ডিসি এখান থেকে এইটুক, এই দুটো যোগ করলে কি আমরা টোটাল এই বিসি বাহুটা পাবো, তাহলে কি আমরা এই বিডি জায়গায় বিসি লিখতে পারি। তাহলে অতএব আমরা এখানে চলে আসি, সুতরাং কি পাই, যে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান সমান বিসি ইন্টু এইটুখানি আমরা বিসি, তাহলে বিডি আর ডিসি হচ্ছে, বিডি আর ডিসি হচ্ছে আসলে বিসি, লিখে দিলাম। বা আমরা কি লিখতে পারি, এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান সমান এই দুটো গুণ করে দিলে বিসি স্কোয়ার। তাহলে আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেল যে বিসি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তুমি এভাবে লিখতে পারো বা এইটা আগে নেও তোমরা দিয়ে দিতে পারো, অতএব আগে নাও দিতে পারো, যে অতএব বিসি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার আমাদের প্রমাণিত। বুঝে গেল? একটু আমি টাইম নিয়ে বোঝালাম, বিস্তারিত বোঝালাম, তোমরা এইভাবে বাড়িতে বোঝো। আর
বিভিন্ন রকম নাম দিয়ে 2-3 বার সলভ করো। একবার PQR, একবার MNOP, উল্টো পাল্টা নাম দিয়ে ক খ গ এইভাবে নাম দিয়ে তোমরা সলভ করা শেখো। আর আমি যেটা বুঝালাম বারবার প্র্যাকটিস করো, অন্ধের মতো মুখস্থ করবে না। যেটা না বুঝবে তোমার শিক্ষককে জিজ্ঞাসা করো। তারপরে কিন্তু উপপাদ্য শেখো। উপপাদ্য একবার যদি শিখতে শুরু করে দাও, তোমার কিন্তু উপপাদ্যের প্রতি কিন্তু একটা ভালো লাগার জন্ম করবে। তা আশা করি আমি যেভাবে শিখালাম এইভাবে তোমার বাড়িতে প্র্যাকটিস করো। আরও যে গুরুত্বপূর্ণ উপায়গুলো আছে আমি এক এক করে তোমাদের আপলোড করে দেবো। আশা করি আমার শেখানো থেকে তোমাদের উপকৃত হবে, তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করবে। আর আবার তোমাদের সকলে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম। নমস্কার।